বন্ধুরা, আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এমন একটি প্রবলেম নিয়ে এসেছি যে প্রবলেমটির সলিউশন আমাদের কোনো ছাত্রছাত্রীরাই করতে পারেনি। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সলিউশনটি ডিটেলস আলোচনা করব এবং এই একটি প্রবলেম আপনাদেরকে শিখিয়ে দেবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অন্যান্য সমস্ত প্রবলেম কীভাবে সলভ করতে হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, আজকের এই প্রবলেমটির সলিউশন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন, যাতে আপনারা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ওপর যে কোনো প্রবলেম খুব অনায়াসেই সলভ করতে পারেন। তো আমাদের এই চ্যানেলের সকল প্রিয় বন্ধুদের বলতে চাই, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অল করে নেবেন, যাতে আমাদের আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আসুন দেখে নিই আজকের সেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বহু আকাঙ্ক্ষিত সলিউশন। তো বন্ধুরা, এখানে মূলত একটি ব্যালেন্স শিট দেওয়া হয়েছে। এই ব্যালেন্স শিটের উপর বেস করেই আমাদের কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করতে হবে। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট নেওয়া হয়নি, কারণ আমরা জানি বন্ধুরা, আপনাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে অঙ্কটি সেট হয় সেই অঙ্কটিতে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে না সিলেবাস অনুযায়ী। তাই বন্ধুরা, আমরা এখানে শুধু ব্যালেন্স শিটটা নিয়েছি। এই ব্যালেন্স শিটের উপর বেস করেই কিন্তু উচ্চ মাধ্যমিক সিলেবাসে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করতে হয়। তো বন্ধুরা, ব্যালেন্স শিটটা একটু দেখে নিই আমরা। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে, তো বন্ধুরা, আপনারা এই ব্যালেন্স শিটটির স্ক্রিনশট অবশ্যই তুলে রাখুন, কারণ যখন এর সলিউশন আলোচনা করব আমরা, এই ব্যালেন্স শিটটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো আমরা দেখতে পাচ্ছি শেয়ার হোল্ডার্স ফান্ডের আন্ডারে শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দুটো আইটেম আছে। এই দুটোরই নোটস টু অ্যাকাউন্টস দেওয়া আছে, ফলে আমাদের নোটস টু অ্যাকাউন্টসটা দেখে আমাদের কিন্তু বুঝতে হবে কি সমস্যাটা এখানে রয়েছে। নেক্সট আমরা কারেন্ট লায়াবিলিটি দেখতে পাচ্ছি। কারেন্ট লায়াবিলিটিস আন্ডারে শর্ট টার্ম বরোয়িংস, ট্রেড পেয়েবলস এবং শর্ট টার্ম প্রভিশন, যার মধ্যে শর্ট টার্ম বরোয়িংসের নোটস টু অ্যাকাউন্টস আছে এবং শর্ট টার্ম প্রভিশনের নোটস টু অ্যাকাউন্টস আছে। তো এই দুটো আইটেমের নোটস টু অ্যাকাউন্টসে গিয়ে আমাদের বুঝতে হবে প্রবলেমটি কী। তবে বন্ধুরা, ট্রেড পেয়েবলসটা আমরা এখান থেকেই বলতে পারবো যে ট্রেড পেয়েবলস 17-18 সালে 60,000 টাকা ছিল। সেই ট্রেড পেয়েবলসটি 18-19 সালে কিন্তু কমে দাঁড়িয়েছে 45,000 টাকা। তো বন্ধুরা, এখানে আমরা বলতে পারছি যে ট্রেড পেয়েবলস 15,000 টাকা কিন্তু ডিক্রিজ করেছে কারেন্ট ইয়ারে। আপনারা নিশ্চয়ই জানেন ট্রেড পেয়েবলসের কাজ কোথায় করতে হয়, সেটা আমরা দেখে নেব। নেক্সট বন্ধুরা, অ্যাসেট সাইডে দুটো মেন হেডিং দেওয়া হয়েছে, নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে সাব হেডিং দেওয়া হয়েছে ফিক্সড অ্যাসেট। সেই ফিক্সড অ্যাসেটের আন্ডারে ট্যাঞ্জিবল অ্যাসেটস, যার নোটস টু অ্যাকাউন্টসে যেতে হবে আমাদেরকে, এবং ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, এটারও কিন্তু নোটস টু অ্যাকাউন্টসে আমাদের যেতে হবে। এছাড়াও নন কারেন্ট ইনভেস্টমেন্ট, যার নোটস টু অ্যাকাউন্টসে ডিটেলসটা পাবো আমরা। তো দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা যে প্রিভিয়াস ইয়ারে কোনো ইনভেস্টমেন্ট ছিল না, কারেন্ট ইয়ার অর্থাৎ 18-19-এ এই নন কারেন্ট ইনভেস্টমেন্টটা নতুনভাবে সৃষ্টি হয়েছে, দ্যাট ইজ 1,20,000 টাকা। নেক্সট, কারেন্ট অ্যাসেটের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ইনভেস্টমেন্ট 20,000 টাকা লাস্ট প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 17-18 সালে ছিল, এবং আমাদের কারেন্ট ইয়ারে 35,000 টাকা দাঁড়িয়েছে, অর্থাৎ বেড়ে দাঁড়িয়েছে 35,000 টাকা। আমরা বলতে পারি কারেন্ট ইনভেস্টমেন্ট এখানে ইনক্রিজ করেছে 15,000 টাকা। নেক্সট, ইনভেন্টারিজ প্রিভিয়াস ইয়ারে ছিল 25,000 টাকা এবং কারেন্ট ইয়ারে বেড়ে দাঁড়িয়েছে 40,000 টাকা। তো বন্ধুরা, এখানেও কিন্তু 15,000 টাকা ইনক্রিজ করেছে ইনভেন্টারিজ। নেক্সট, ট্রেড রিসিভেবল প্রিভিয়াস ইয়ারে 40,000 টাকা ছিল, কারেন্ট ইয়ারে বেড়ে দাঁড়িয়েছে 50,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা ট্রেড রিসিভেবল ইনক্রিজ করেছে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করার সময় আমাদেরকে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসটা দেখাতে হয়। সেই ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের মধ্যে আমাদের কিন্তু কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস যেগুলো ইনক্রিজ করে এবং ডিক্রিজ করে সেগুলো কিন্তু প্রেজেন্টেশন দেখাতে হবে। তো বন্ধুরা, এই কারেন্ট অ্যাসেটের আন্ডারে যে কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টারিজ, ট্রেড রিসিভেবল, এই তিনটি আইটেমই কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস হিসেবে আমাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে শো করাতে হবে। এবং বন্ধুরা, কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে ট্রেড পেয়েবলস, এটিও কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের আন্ডারে যাবে। তবে শর্ট টার্ম বরোয়িংস এবং শর্ট টার্ম প্রভিশন, এই দুটো যেহেতু নোটস টু অ্যাকাউন্টস দেওয়া আছে, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা নোটস টু অ্যাকাউন্টসটা দেখে নিয়ে আমরা সিদ্ধান্ত নেব কোন কোন আইটেমগুলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের আন্ডারে আসবে। এবং বন্ধুরা, সর্বশেষ আইটেম অ্যাসেট সাইডে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ারে 5,000 টাকা এবং কারেন্ট ইয়ারে আমাদের 6,000 টাকা দেওয়া আছে। এটারও কিন্তু নোটস টু অ্যাকাউন্টসে ডিটেলসটা পেয়ে যাবো আমরা। তো বন্ধুরা, দেখে নিই এই ব্যালেন্স শিটটির নোটস টু অ্যাকাউন্টস। নোটস টু অ্যাকাউন্টসে বন্ধুরা 1 নম্বর নোটে শেয়ার ক্যাপিটাল দেখানো হয়েছে,
যেখানে ইকুইটি শেয়ার ক্যাপিটালে 17-18 সালে 4 লাখ টাকা এবং 18-19 সালে 5 লাখ টাকা, অর্থাৎ বন্ধুরা 1 লক্ষ টাকা কিন্তু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ করেছে। তো বন্ধুরা ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ করলে আমাদের ধরতে হয়, আপনারা জানেন যে নিশ্চয়ই ফ্রেশ শেয়ার বাজারে ইস্যু করা হয়েছে, যার মূল্য কিন্তু 1 লক্ষ টাকা। নেক্সট বন্ধুরা 15% প্রিফারেন্স শেয়ার 1 লাখ ছিল 17-18 সালে, 18-19 সালেও 1 লাখই আছে, অর্থাৎ বন্ধুরা নতুনভাবে কোনো প্রিফারেন্স শেয়ার ইস্যু করা হয়নি বা কোনো প্রিফারেন্স শেয়ার রিডেমশনও করা হয়নি। তবে বন্ধুরা এখানে খেয়াল রাখতে হবে 15%টা দেওয়া আছে, এই 15%-এর উপর ডিভিডেন্ড কিন্তু আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে শো করাতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবং আপনারা জানেন ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল রিলেটেড যে সমস্ত ট্রানজাকশনগুলো হয় সেগুলো কিন্তু ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের পার্ট হিসেবে গণ্য হয়। নেক্সট 2 নম্বর নোটস টু অ্যাকাউন্টসে দেওয়া আছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের বাইফার্কেশনটা, যেখানে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 17-18 সালে 1,80,000 টাকা, 18-19 সালে 2,20,000 টাকা দেখানো হয়েছে। এখান থেকে আমরা কিন্তু নেট প্রফিটটা আমরা পেয়ে যাব অ্যাজ পার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এটা দিয়ে কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা শুরু হয়। নেক্সট সিকিউরিটিজ প্রিমিয়ামে 17-18 সালে 10,000 টাকা, 18-19 সালে 15,000 টাকা দেখানো হয়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে সিকিউরিটি প্রিমিয়াম এই অ্যাকাউন্টটা কিন্তু মূলত শেয়ার ইস্যুর সঙ্গে সম্পর্কিত, ফলে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনের মধ্যে কিন্তু সিকিউরিটি প্রিমিয়াম চলে আসে। তাই বন্ধুরা এই সিকিউরিটি প্রিমিয়াম 5,000 টাকা যে বৃদ্ধি ঘটেছে, অর্থাৎ সিকিউরিটি প্রিমিয়াম বাবদ আমরা 5,000 টাকা গ্রহণ করেছি, যেটি কিনা একটি ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের পার্ট। এবং এই 5,000 টাকা যে আমরা সিকিউরিটি প্রিমিয়াম পেয়েছি এটা কিন্তু আমাদের অনুমান করে নিতে হবে ওই যে ওপরে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটাল 1 লাখ টাকা ফ্রেশ ইস্যু করে সংগ্রহ করেছিলাম, সেই 1 লাখ টাকার সঙ্গে আমরা কিন্তু এই 5,000 টাকা সিকিউরিটি প্রিমিয়াম কালেকশন করেছিলাম আমরা। তো এই ইকুইটি শেয়ার ক্যাপিটাল 1 লক্ষ টাকা এবং সিকিউরিটি প্রিমিয়াম বাবদ 5,000 টাকা, অর্থাৎ টোটাল আমাদের প্রসিডস ফ্রম ইস্যু অফ শেয়ার্স 1,05,000 টাকা, এটা কিন্তু ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের পার্ট। সেই হিসেবে কিন্তু আমরা এই দুটো আইটেমকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা শো করাবো। নেক্সট বন্ধুরা 3 নম্বর নোটস টু অ্যাকাউন্টসে শর্ট টার্ম বরোয়িংস এখানে ভেঙে দেওয়া হয়েছে। শর্ট টার্ম বরোয়িংসের মধ্যে আনা হয়েছে ব্যাংক ওভারড্রাফট, অর্থাৎ শর্ট টার্ম বরোয়িংসের আন্ডারে ব্যাংক ওভারড্রাফট এই আইটেমটি আছে, যেটা 17-18 সালে 10,000 টাকা এবং 18-19 সালে 10,000 টাকা দেওয়া আছে। তো বন্ধুরা এই ব্যাংক ওভারড্রাফট আইটেমটি কোম্পানি আইন অনুযায়ী কিন্তু কারেন্ট লায়াবিলিটি হিসেবে ট্রিট হয়, কিন্তু বন্ধুরা আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে যাব, যেহেতু আপনারা জানেন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রস্তুত করা হয়, কোম্পানি অ্যাক্ট অনুযায়ী প্রস্তুত করা হয় না, তাই বন্ধুরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু এই ব্যাংক ওভারড্রাফটকে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আইটেম হিসেবে গণ্য করা হবে। তাই বন্ধুরা এটা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের আন্ডারে এই ব্যাংক ওভারড্রাফটটি আসবে না, এটিকে কিন্তু আমাদের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের পার্ট হিসেবে গণ্য করা হবে। এবং আপনারা জানেন যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কাজ হয়, অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের 3 ধরনের অ্যাক্টিভিটিসের নেট ফ্লো বার করার পর আমাদের কিন্তু ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাড করতে হয়, অ্যাড করলে কিন্তু আমরা পেয়ে যাই ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। সেখানে কিন্তু আমাদেরকে এই ব্যাংক ওভারড্রাফট যেটা 10,000 আছে এটিকে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। নেক্সট বন্ধুরা 4 নম্বর নোটস টু অ্যাকাউন্টসে শর্ট টার্ম প্রভিশনের বাইফার্কেশন দেওয়া হয়েছে, যেখানে প্রপোজ ডিভিডেন্ড এবং প্রভিশন ফর ব্যাড ডেট স্থান পেয়েছে। প্রপোজ ডিভিডেন্টের কী কাজ করতে হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটা আপনারা প্রত্যেকেই জানেন, তবু আরেকবার বলে দিই। প্রপোজ ডিভিডেন্টের ওপেনিং ব্যালেন্সটিকে পেমেন্ট ধরা হবে, পেমেন্ট করা হয়েছে, এবং ক্লোজিং ব্যালেন্সটিকে আমাদের কিন্তু নেট প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ বন্ধুরা যেটা লাস্ট ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 17-18 সালে প্রপোজ করা হয়েছিল সেটা 18-19 সালে আমরা ধরে নিচ্ছি পেমেন্ট করা হচ্ছে, এবং আমাদের কারেন্ট ইয়ারে অর্থাৎ 18-19 সালে যেটা নতুনভাবে প্রপোজ করা হয়েছে সেটাকে নেট প্রফিট থেকে কিন্তু মাইনাস করা হয়েছে, অর্থাৎ 15,000 টাকা আমরা পেমেন্ট দেখাবো। ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের পার্ট ডিভিডেন্ড আপনারা জানেন, সেখানে পেমেন্ট হিসেবে দেখাতে হবে 15,000 টাকা, এবং 20,000 টাকা যেটা ক্লোজিং ব্যালেন্স সেটা কিন্তু আমাদের নেট প্রফিটের সঙ্গে অ্যাড ব্যাক করে দিতে হবে। তো এই আইটেমের কাজটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, প্রভিশন ফর ট্যাক্সেশন অর্থাৎ প্রভিশন ফর ট্যাক্সের যদি কোনো আইটেম এখানে দেওয়া থাকতো শর্ট টার্ম প্রভিশনের আন্ডারে, তাহলে কিন্তু একই নিয়মে কিন্তু আমরা কাজটা করতাম, অর্থাৎ প্রপোজ ডিভিডেন্টের যে কাজ করা হয় প্রভিশন ফর ট্যাক্সেরও কিন্তু সেই একই কাজই করা হয়। অর্থাৎ প্রভিশন ফর ট্যাক্সের ওপেনিং ব্যালেন্স আমাদের পেমেন্ট ধরতে হবে,
যেটা অপারেটিং অ্যাক্টিভিটিসের নেট ক্যাশ ফ্লো বার করার সময় আমাদের কিন্তু লেস বলে পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স দেখাতে হয় ওপেনিং ব্যালেন্সটাকে, এবং ক্লোজিং ব্যালেন্স যেটা দেওয়া থাকবে প্রভিশন ফর ট্যাক্সের, সেটিকে কিন্তু আমাদের নেট প্রফিটের সঙ্গে আমাদের অ্যাড ব্যাক করতে হবে। অর্থাৎ প্রপোজ ডিভিডেন্ডের যা কাজ করা হয় প্রভিশন ফর ট্যাক্সেরও কিন্তু একই কাজই করা হয়। এই দুটো আইটেমকে কিন্তু আপনারা আলাদাভাবে মনে রাখবেন। নেক্সট বন্ধুরা, প্রভিশন ফর ব্যাড ডেটে দেওয়া হয়েছে 17-18 সালে 5,000 টাকা এবং 18-19 সালে 7,000 টাকা। তো বন্ধুরা, এই প্রভিশন ফর ব্যাড ডেটকে কিন্তু কারেন্ট লায়াবিলিটি হিসেবে ট্রিট করা হবে, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটি এখানে ইনক্রিজ করছে, অর্থাৎ এটিও কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের পার্ট হিসেবে গণ্য হবে। নেক্সট বন্ধুরা, ট্যানজিবল অ্যাসেটসের 5 নম্বর নোটস টু অ্যাকাউন্টসে দেওয়া হয়েছে বিল্ডিং আছে 5 লাখ টাকা 17-18 সালে, 18-19 সালে 4,80,000 টাকা দাঁড়িয়েছে, অর্থাৎ বিল্ডিংয়ের ভ্যালু এখানে কমে গেছে 20,000 টাকা। তো বন্ধুরা, এই বিল্ডিংয়ের ভ্যালু যে 20,000 টাকা কমেছে, এই কমার কারণ দুটি হতে পারে। একটি হতে পারে বিল্ডিং সেল হয়েছে 20,000 টাকা, অথবা বন্ধুরা একটি বিষয় আপনারা অনুমান করতে পারেন যে এই বিল্ডিংটির ডেপ্রিসিয়েশন হয়েছে 20,000 টাকা। তবে বন্ধুরা, এই দুটি অনুমানের মধ্যে পরের অনুমানটি কিন্তু যথোপযুক্ত, অর্থাৎ 5 লক্ষ টাকার ভ্যালু যেটা বিল্ডিংয়ে ছিল লাস্ট প্রিভিয়াস ইয়ারে, সেটা কারেন্ট ইয়ারে ভ্যালুটা দাঁড়িয়েছে কমে 4,80,000 টাকা, অর্থাৎ এই 20,000 টাকা কিন্তু ডিউ টু ডেপ্রিসিয়েশন কমানো হয়েছে। এটা কিন্তু অনুমান করে নেওয়াই শ্রেয়, এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটি সাপোর্টিং নোট ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সঙ্গে মারতে হবে বন্ধুরা। নেক্সট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্টে প্রিভিয়াস ইয়ারে ছিল 1.5 লক্ষ টাকা, কারেন্ট ইয়ারেও 1.5 লক্ষ টাকাই আছে, অর্থাৎ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্টে কিন্তু কোনো পারচেস বা সেল কিছুই হয়নি। ফার্নিচার অ্যাকাউন্টে ছিল লাস্ট প্রিভিয়াস ইয়ারে 20,000 টাকা, যেটা কমে দাঁড়িয়েছে 18,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা এখানে ফার্নিচার ডেপ্রিসিয়েশন বাবদ কমেছে, এটা আমাদের অনুমান করে নিতে হবে, এবং এটিরও কিন্তু সাপোর্টিং নোট আমাদের মেনে দিতে হবে। নেক্সট বন্ধুরা, 6 নম্বর ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেখানে পেটেন্ট দেখানো হয়েছে 20,000 টাকা 17-18 সালে, 18-19 সালে দেখানো হয়েছে 18,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা কিন্তু এখানে পেটেন্ট রিটার্ন অফ হচ্ছে। এই রিটার্ন অফ এবং ওপরের যে বিল্ডিং এবং ফার্নিচারের ডেপ্রিসিয়েশন, এই দুটো আইটেমই কিন্তু নেট প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয় বন্ধুরা, আপনারা জানেন। নেক্সট, 7 নম্বর নোটস টু অ্যাকাউন্টসে দেখানো হয়েছে নন কারেন্ট ইনভেস্টমেন্টটিকে। নন কারেন্ট ইনভেস্টমেন্টের আন্ডারে 10% ইনভেস্টমেন্ট পারচেস করা হয়েছে 1/10/2018 তারিখে 1,20,000 টাকা, অর্থাৎ ইনভেস্টমেন্ট কেনা হয়েছে, এটি কিন্তু একটি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের পার্ট, অর্থাৎ পারচেস অফ ইনভেস্টমেন্ট বলে কিন্তু আপনাদেরকে এই 10% ইনভেস্টমেন্টটাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে শো করাতে হবে। তবে বন্ধুরা, এখানে একটি বিষয় খেয়াল রাখুন যে ইনভেস্টমেন্টের পার্সেন্টেজ দেওয়া হয়েছে 10%, অর্থাৎ এই 10% ইন্টারেস্টের কাজ কিন্তু আপনাদের করে দেখাতে হবে। এটি কিন্তু দু জায়গায় যাবে, একটি 10% ইন্টারেস্ট হিসেবে নেট প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট হবে, অর্থাৎ 1,20,000 টাকা 10% 12,000 টাকা হয়, 1 বছরের সুদ। 1/10/18 কেনা হয়েছে ইনভেস্টমেন্টটিকে, অর্থাৎ আমাদের কারেন্ট ইয়ারে আমরা এই ইনভেস্টমেন্টের সুদ বাবদ নেট প্রফিটে দেখিয়ে গেছি ইন্টারেস্ট 6 মাসের, অর্থাৎ 12,000-এর হাফ 6,000 টাকা নেট প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে, এবং এই 6,000 টাকা ইন্টারেস্ট আমরা গ্রহণ করেছি, যেটা কিনা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস নয়, ফিনান্সিং অ্যাক্টিভিটিসও নয়, সুতরাং এটি একটি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হিসেবে গণ্য হবে। তাই এই 6,000 টাকা ইন্টারেস্ট কিন্তু আমাদেরকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে ইনফ্লো অফ ক্যাশ হিসেবে দেখাতে হবে। অর্থাৎ বন্ধুরা, এই 6,000 টাকা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট দু জায়গায় আসছে, একটি নেট প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে এবং অপরটি যাচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে ক্যাশ ইনফ্লো হিসেবে। এবং নেক্সট বন্ধুরা, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে ক্যাশ ইন হ্যান্ড দেখানো হয়েছে 17-18 সালে 5,000 টাকা এবং 18-19 সালে 6,000 টাকা। তো বন্ধুরা, এইখানে আপনাদের কিন্তু একটি মনে প্রশ্ন আসছে যে স্যার, আপনি তো এক্ষুনি বললেন যে ব্যাংক ওভারড্রাফট ক্যাশ ফ্লো অনুযায়ী ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের পার্ট হয়, তাহলে এই নোটস টু অ্যাকাউন্টসে ব্যাংক ওভারড্রাফটকে কেন শর্ট টার্ম বরোয়িংসের আন্ডারে দেখানো হলো? এটিকে তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে দেখানো উচিত ছিল। হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নটা স্বাভাবিক। তবে বন্ধুরা, আপনাদের বলে রাখি, এখানে যে ব্যালেন্স শিটটি দেওয়া হয়েছে, সেই ব্যালেন্স শিটটি কিন্তু অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী তৈরি করা হয়েছে, যেটা আপনাদেরকে আমি আগেও বললাম যে ব্যাংক ওভারড্রাফট কোম্পানি অ্যাক্ট অনুযায়ী কিন্তু কারেন্ট লায়াবিলিটির পার্ট। তাই এই ব্যালেন্স শিটের নোটস টু অ্যাকাউন্টসে কিন্তু ব্যাংক ওভারড্রাফটকে শর্ট টার্ম বরোয়িংসের আন্ডারে শো করানো হয়েছে। কিন্তু আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করব, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু অ্যাজ পার S3 হবে,
অর্থাৎ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী তৈরি করব। তাই আমরা ব্যাংক ওভারড্রাফটকে কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অংশ হিসেবে গণ্য করব বন্ধুরা। তো বন্ধুরা দেখে নিই এই প্রবলেমটির সলিউশন। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটিকে মূলত 3টি পার্টে আমাদের সমাধান করতে হবে। অর্থাৎ প্রথম পার্টে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ণয় করতে হবে, সেকেন্ড পার্টে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং থার্ড তথা লাস্ট পার্টে আমাদের কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের কাজ করতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আমরা প্রথমেই দেখেছি নেট প্রফিট অ্যাজ পার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, যেটা আমরা আগেও বললাম যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের যে নোটস টু অ্যাকাউন্টস দেওয়া ছিল সেখান থেকে আমাদের নেট প্রফিটটা নির্ণয় করতে হবে। অর্থাৎ কারেন্ট ইয়ার অর্থাৎ 18-19 সালে আমাদের 2,20,000 টাকা নেট প্রফিট ছিল, এবং 17-18 সালে আমাদের ছিল 1,80,000 টাকা। অর্থাৎ এই যে ইনক্রিজ ঘটেছে নেট প্রফিটের, এটা ডিউ টু কারেন্ট ইয়ারের নেট প্রফিট, দ্যাট ইজ 40,000 টাকা। নেক্সট এই নেট প্রফিটের সঙ্গে আমাদের অ্যাড করতে হচ্ছে আইটেমস টু বি অ্যাডেডের আন্ডারে কী কী অ্যাড করতে হচ্ছে, যেগুলো আমি বলেছিলাম আগেই। ডেপ্রিসিয়েশন অফ বিল্ডিং, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, পেটেন্ট রিটার্ন অফ, এবং বন্ধুরা ওই যে প্রিফারেন্স ডিভিডেন্ড আমি বলেছিলাম, এবং বন্ধুরা প্রপোজ ডিভিডেন্ড যেটা ক্লোজিং ব্যালেন্স। এই 5টা আইটেম কিন্তু অ্যাড করতে হয়েছে। এবং লেসে আমাদের আইটেমস টু বি ডিডাক্টেড আন্ডারে দেখাতে হবে একটি আইটেম, দ্যাট ইজ আমি কিছুক্ষণ আগেই আলোচনা করলাম ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ 1,20,000 টাকা 10% 6 মাসের 6,000 টাকা কিন্তু লেস করতে হবে। কারণ বন্ধুরা এটা আয় হিসেবে নেট প্রফিটকে পাড়ি দেওয়া হয়েছিল, তাই আমাদের লেস করে কিন্তু আমাদের অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস এখানে নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে এই অপারেটিং প্রফিট এইভাবে যেরকম নির্ণয় করা যায়, একই রকমভাবে অপারেটিং প্রফিট কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খুলেও কিন্তু আপনারা নির্ধারণ করতে পারেন। তো বন্ধুরা আপনাদের দুটো অপশান আছে, আপনারা এই স্টেটমেন্ট ফরম্যাটে আপনারা অপারেটিং প্রফিট নির্ণয় করতে পারেন, অথবা আপনারা ওয়ার্কিং নোটে গিয়ে প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ওপেন করে আপনারা কিন্তু এই অপারেটিং প্রফিটটি নির্ধারণ করতে পারেন। তো যে কোনো একটি উপায় আপনাদের কিন্তু এই অপারেটিং প্রফিটটা নির্ধারণ করতে হবে, যেটা আমাদের নির্ধারিত হয়েছে 93,000 টাকা। নেক্সট বন্ধুরা অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে আমাদের এখানে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস যা ঘটেছে সেগুলো আমাদের অ্যাডজাস্ট করতে হয়। অর্থাৎ ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিকে আমাদের এখানে অ্যাড করতে হবে। অর্থাৎ যে সমস্ত কারেন্ট অ্যাসেটগুলো এখানে হ্রাস পেয়েছে এবং যে সমস্ত কারেন্ট লায়াবিলিটিগুলো বৃদ্ধি ঘটেছে সেগুলো এখানে অ্যাড করতে হবে। তো বন্ধুরা আমরা যখন ব্যালেন্স শিটটি আলোচনা করছিলাম তখন আমরা দেখে নিয়েছিলাম যে কারেন্ট অ্যাসেট কিন্তু কোনো কিছুই হ্রাস ঘটেনি, তাই এখানে কোনো কারেন্ট অ্যাসেটই অ্যাড হচ্ছে না। শুধুমাত্র একটি কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ করেছিল, দ্যাট ইজ প্রভিশন ফর ব্যাড ডেট, যেটা 17-18 সালে ছিল 5,000 টাকা, 18-19 সালে দাঁড়িয়েছিল 2,000 টাকা বেড়ে 7,000 টাকা। অর্থাৎ 2,000 টাকা কিন্তু প্রভিশন ফর ব্যাড ডেট বেড়েছে, তাই এটা আমরা এখানে অ্যাড করলাম। নেক্সট লেস বলে আমাদের কিন্তু ঠিক এর অপোজিট, অর্থাৎ ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি আমাদের অ্যাড করতে হয়েছিল, ঠিক তার অপোজিট অর্থাৎ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি আমাদের লেস করতে হবে। অর্থাৎ বন্ধুরা যে সমস্ত চলতি সম্পত্তিগুলো বৃদ্ধি পেয়েছে এবং যে সমস্ত চলতি দায়গুলো হ্রাস ঘটেছে, যতটুকু বৃদ্ধি ঘটেছে যতটুকু হ্রাস ঘটেছে সেইগুলো কিন্তু আমাদের এখানে লেস করতে হবে। তো দেখে নিই কী কী আইটেম লেস করা হচ্ছে। কারেন্ট ইনভেস্টমেন্ট, যেটা কারেন্ট অ্যাসেটের পার্ট, যেটা কিনা বৃদ্ধি ঘটেছে 15,000 টাকা, সেটা আমরা এখানে লেস করছি। ইনভেন্টারিজ বৃদ্ধি ঘটেছে 15,000 টাকা। ট্রেড রিসিভেবল এটি বৃদ্ধি ঘটেছে 10,000 টাকা, এবং কারেন্ট লায়াবিলিটি একটা ডিক্রিজ হয়েছে, দ্যাট ইজ ট্রেড পেয়েবলস 15,000 টাকা। অর্থাৎ মোট আমাদের লেস করতে হবে 55,000 টাকা। এইভাবে আমরা 55,000 টাকা লেস করে আমরা কিন্তু পেয়ে গেলাম অপারেটিং প্রফিট আফটার ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস 40,000 টাকা। এখান থেকে আপনাদের আগেও বলেছিলাম যে লেস পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স করতে হয়, যেহেতু এই প্রশ্নে দেওয়া ছিল না তাই আমরা এখানে ড্যাশ দেখিয়ে রেখেছি। কিন্তু যদি প্রশ্নে প্রভিশন ফর ট্যাক্সের আইটেম দেওয়া থাকতো লায়াবিলিটি আন্ডারে, তাহলে কিন্তু আমাদের ওপেনিংটা পেমেন্ট দেখাতে হতো, অর্থাৎ সেই পেমেন্টটা কিন্তু আমরা এইখানে দেখাতাম লেস পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স বলে, এবং ক্লোজিংটা কিন্তু নেট প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করতে হতো। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু প্রভিশন ফর ট্যাক্সের ক্লোজিং ব্যালেন্সটা কিন্তু আমাদের নেট প্রফিটের সঙ্গে অ্যাড করতে হতো, যেখানে আমরা প্রপোজ ডিভিডেন্ড অ্যাড করেছি উপরে আইটেমস টু বি অ্যাডেডের আন্ডারে, সেখানে কিন্তু আমাদের
প্রভিশন ফর ট্যাক্সের ক্লোজিং ব্যালেন্সটাও কিন্তু অ্যাড করতে হতো বন্ধুরা। তো নেক্সট আমরা এইভাবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ধারণ করে নিয়েছি বন্ধুরা 40,000 টাকা। তো বন্ধুরা এবার আমরা দেখে নিই ওয়ার্কিং নোটে গিয়ে প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খুলে কিভাবে অপারেটিং প্রফিট নির্ধারণ করা হয়। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টটি খোলা হয়েছে। ডেবিট দিকে টু ডেপ্রিসিয়েশন অন বলে বিল্ডিং ফার্নিচার দেখিয়ে দেওয়া হয়েছে, টু রিটার্ন অফ পেটেন্ট সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে, টু প্রপোজ ডিভিডেন্ড, টু প্রিফারেন্স ডিভিডেন্ড দেখিয়ে দেওয়া হয়েছে, বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 6,000 টাকা দেখিয়ে দেওয়া হয়েছে। আর টু নেট প্রফিট, যে নেট প্রফিটটা দিয়ে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা শুরু হয়েছিল সেই নেট প্রফিটটি কিন্তু আমরা এইখানে নিয়ে এসেছি। অর্থাৎ বন্ধুরা আপনারা যদি প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খুলে অপারেটিং প্রফিট নির্ধারণ করেন তাহলে আপনাদেরকে কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা অপারেটিং প্রফিট দিয়ে শুরু করতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি শুরু করার আগে আপনাদেরকে কিন্তু ওয়ার্কিং নোটে গিয়ে অপারেটিং প্রফিটটা নির্ধারণ করে নিতে হবে। এই অপারেটিং প্রফিটটা নির্ধারণ করার পর কিন্তু আপনারা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট স্টার্ট করবেন অপারেটিং প্রফিটটি নিয়ে। তাই বন্ধুরা আমরা এখানে নেট প্রফিট যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা যেটা পেয়েছিলাম 40,000 টাকা সেটা কিন্তু এখানে এনেছি, দিয়ে আমরা ব্যালেন্স করে আমরা কিন্তু অপারেটিং প্রফিট নির্ধারণ করেছি 93,000 টাকা। এইভাবে আপনাদের কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টটি খুলে দেখাতে হবে, তারপরে আপনারা কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা শুরু করবেন। তো এটি হচ্ছে আরেকটি পদ্ধতি, অর্থাৎ এইভাবে আপনারা অপারেটিং প্রফিট নির্ধারণ করতে পারেন। আর তা না হলে আমরা যেভাবে ওপরে আলোচনা করলাম আইটেমস টু বি অ্যাডেড, আইটেমস টু বি ডিডাক্টেড, এইভাবে কিন্তু আপনারা স্টেটমেন্ট আকারেও কিন্তু আপনারা অপারেটিং প্রফিট নির্ধারণ করতে পারেন। যে কোনো একটি উপায় অবলম্বন করে আপনাদের কিন্তু অপারেটিং প্রফিটটা নির্ধারণ করতে হবে। তো নেক্সট দেখে নিই আমরা ক্যাশ ফ্লোর বাদ বাকি পার্টটা। সেকেন্ড পার্টে আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দেখেছি, যার আন্ডারে পারচেস অফ 10% ইনভেস্টমেন্ট আমরা দেখেছি 1,20,000 টাকা ব্র্যাকেটের মধ্যে দেখেছি, অর্থাৎ এটা আউটফ্লো অফ ক্যাশ হয়েছে। এবং ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট দেখেছি 6,000 টাকা, যেটা আমাদের ইনফ্লো অফ ক্যাশ হয়েছে। অর্থাৎ বন্ধুরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের নেট আউটফ্লো ঘটেছে 1,14,000 টাকা। নেক্সট বন্ধুরা 3 নম্বর পার্টে আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিসে কাজ করেছি, যেখানে আমরা দেখেছি প্রসিডস ফ্রম ফ্রেশ ইস্যু অফ শেয়ার্স, অর্থাৎ ইকুইটি শেয়ার ইস্যু করে আমরা 1,00,000 টাকা ক্যাপিটাল সংগ্রহ করেছিলাম এবং তার সঙ্গে আমরা কিন্তু সিক্রেট প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে দেখতে পেয়েছিলাম যে আরও 5,000 টাকা আমাদের সংগৃহীত হয়েছে। অর্থাৎ বন্ধুরা ইকুইটি শেয়ার ফ্রেশ ইস্যু করে আমাদের টোটাল অ্যামাউন্ট কালেকশন হয়েছে কিন্তু 1,05,000 টাকা, অর্থাৎ টোটাল প্রসিডসটা সেল প্রসিডসটা কিন্তু আমাদের এখানে দেখাতে হবে, যেটা আমরা 1,05,000 টাকা দেখালাম। নেক্সট বন্ধুরা পেমেন্ট অফ প্রিফারেন্স ডিভিডেন্ড, অর্থাৎ প্রিফারেন্স ডিভিডেন্ডটা এখানে পেমেন্ট ধরে নিতে হবে, তাই আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে 15,000 টাকা দেখিয়ে দিয়েছি। এবং পেমেন্ট অফ প্রপোজ ডিভিডেন্ড যেটা কিনা ওপেনিং ব্যালেন্স ছিল সেটা আমরা এখানে পেমেন্ট হিসেবে দেখিয়ে দিয়েছি 15,000 টাকা। অর্থাৎ এইভাবে আমরা নেট ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস পেয়ে গেছি, যেটা ইনফ্লো অফ ক্যাশ হয়েছে 75,000 টাকা। এইভাবে আমরা 3টে অ্যাক্টিভিটিসের অ্যামাউন্ট পেয়ে গেলাম। এই 3টে অ্যাক্টিভিটিসের অ্যামাউন্টকে আমরা অ্যাড করে নেট ক্যাশ ফ্লো ডিউরিং দ্য ইয়ার আমরা পেয়ে গেলাম 1,000 টাকা। এর সঙ্গে আমরা বন্ধুরা অ্যাড ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে ক্যাশ ইন হ্যান্ড যেটা 5,000 টাকা ছিল, এবং বন্ধুরা যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে ব্যাংক ওভারড্রাফট কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অংশ হিসেবে গণ্য হয়, তাই আমরা এখানে ব্যাংক ওভারড্রাফটটিকে ওপেনিং ব্যালেন্সটি এখানে দেখিয়ে দিলাম মাইনাস ফিগারে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে 10,000 টাকা। এইভাবে আমরা ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বাবদ আলটিমেট মাইনাস 5,000 টাকা অ্যাড করলাম। তো আমরা পেয়ে গেলাম ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে মাইনাস 4,000 টাকা। এই মাইনাস 4,000 টাকাটা কীভাবে নির্ধারিত হলো বন্ধুরা? ক্যাশ ইন হ্যান্ডের ক্লোজিং ব্যালেন্স ছিল 6,000, যেটা পজিটিভ ব্যালেন্স, এবং ব্যাংক ওভারড্রাফটে কিন্তু ক্লোজিং ব্যালেন্স ছিল আমাদের 10,000 টাকা, যেটা কিনা দায় আমাদের নেগেটিভ ব্যালেন্স। অর্থাৎ বন্ধুরা আমাদের ক্লোজিং ক্যাশ ইকুইভ্যালেন্টে পড়ে থাকবে আলটিমেট 4,000 টাকা, যেটা কিনা মাইনাস ফিগারে। তো বন্ধুরা এইভাবে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি সম্পন্ন করলাম। তবে বন্ধুরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটিতে আমরা কিন্তু ইন দ্য বুকশপটা দিতে পারিনি, তাই আমরা ইন দ্য বুকশপ এবং তার রিলেটেড ইনফরমেশন যেগুলো লিখতে হবে ছকের মাথা সেগুলো কিন্তু আমরা এখানে লিখে দিলাম। দ্যাট ইজ ইন দ্য বুকশপ লিখতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ব্র্যাকেটের মধ্যে S3 আপনারা লিখে দেবেন, এবং ফর দ্য ইয়ার এন্ডে 31 মার্চ 2019, অর্থাৎ কারেন্ট ইয়ারের লাস্ট ডেটটা কিন্তু ফর দ্য ইয়ার এন্ডের আন্ডারে আপনাদের দেখাতে হবে। তো বন্ধুরা এই অঙ্কের শেষে আপনাদের কিন্তু দুটো সাপোর্টিং নোট দিতে হবে, অর্থাৎ বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন এবং ফার্নিচারের ডেপ্রিসিয়েশন আপনারা অ্যাজিউম করে নিয়েছেন, সেই দুটো অ্যাজামশন কিন্তু আপনারা অবশ্যই ওয়ার্কিং নোটে মেরে দেবেন। তো বন্ধুরা এই হলো আজকে আমাদের আলোচনা
আপনারা যদি আরও এরকম ভিডিও পেতে চান তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ফলো করতে পারেন commerce24hours.blogspot.com-এ। আমাদের ফেসবুক পেজ ওথ এডুকেশন সাপোর্টও আমাদের ফলো করতে পারেন। এবং বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে দুটো পেপার মূলত কমার্সের বাকি আছে, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এই দুটি পেপারের উপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সমস্যাগুলোর ওপর কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও তৈরি করার, এবং যেগুলো কিনা অবশ্যই আপনাদের উপকারে লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, আজ এইটুকুই। আবারও দেখা হবে আরও একটি নতুন টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।